আসসালামু আলাইকুম। আমি মেশকাত, আর এটা স্মার্টিয়েন্সের ইলেকট্রোম্যাগনেটিক্স ওয়ার্কশপের সার্কিট অ্যানালাইসিসের 7th ক্লাস। আজকের ক্লাস থেকে আমরা ডিসি শেষ করে এসি সার্কিটের দিকে যাওয়া শুরু করব। এখন এসি সার্কিটের দিকে যাইতে হলে যে নতুন বেসিক যে দুইটা সার্কিট কম্পোনেন্ট আমাদের আমাদের বিষয়ে আসবে আমাদের আলোচনায়, সেটা হলো ক্যাপাসিটার আর ইন্ডাক্টর। এই দুটো সম্পর্কে আজকে একেবারে বেসিক ইন্ট্রোডাকশনগুলো দেওয়া হবে। আর এদের যেই মেইন এরা কীভাবে কাজ করে, এটার যে ইনটুইশন টাইপের একটা ফিজিক্যাল প্রসেস বা ইনটুইশন টাইপের তৈরি করা, আর এদের যে মেইন যে ইকুয়েশনটা, যেরকম রেজিস্টারের ক্ষেত্রে ওহমস ল ছিল, এই ইকুয়েশনটা দিয়ে আমরা রেজিস্টার সব কিছু সলভ করছি। এই ক্যাপাসিটার ইন্ডাক্টরের যে বেসিক ইকুয়েশনগুলো, সেগুলোকে আমাদের আলোচনায় আনা হবে, সেগুলোকে ইন্ট্রোডিউস করা হবে। তো তো শুরু করা যাক আজকের ক্লাস। তো ক্যাপাসিটর নিয়ে যে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটির যে প্লেলিস্টটা, ওখানে ব্যাপক আলোচনা করা হয়েছে বলে মনে হয়। তো এখানে আমি ক্যাপাসিটর আমার মতো করে একটা শর্টকাট ইন্ট্রোডাকশন দিই। তো ব্যাটারি যেটা করে, যে ব্যাটারির দুই প্রান্তে একটা নির্দিষ্ট ভোল্টেজ ডিফারেন্স থাকে। সেই ভোল্টেজ ডিফারেন্স বজায় রাখার জন্য দুই প্রান্তে ভিন্ন ভিন্ন চার্জ ব্যাটারি কন্টিনিউয়াসভাবে প্রডিউস করতে পারে, ভিন্ন ভিন্ন চার্জ কন্টিনিউয়াসলি প্রডিউস করতে পারে। আর এটার জন্য একটা ভোল্টেজ ডিফারেন্স কনস্ট্যান্ট ভোল্টেজ ডিফারেন্স বজায় থাকে। ক্যাপাসিটর যেটা করে, ক্যাপাসিটার চার্জ প্রডিউস করে না, কিন্তু এক্সটার্নালভাবে ক্যাপাসিটারের ভিতর চার্জ স্টোর করে রাখা যায়, যে কারণে এই যে ব্যাটারির মতোই দুই প্রান্তে ভিন্ন ভিন্ন চার্জ স্টোর করে রাখার কারণে দুই প্রান্তে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। এটা সবচেয়ে শর্টকাটে কীভাবে করা যায়, যে ধরা যাক আমার কাছে একটা একটা মেটাল পাত আছে, একটা ধাতব একটা পাত আছে, ঠিক আছে। আর এই পাতের ভিতরে আমি কি করলাম, আমি কিছু এক্সট্রা পজিটিভ চার্জ এনে রাখলাম। ধরা যাক কিউ পরিমাণে এক্সট্রা পজিটিভ চার্জ এই পাতে রাখলাম। আর একটা সেম রকমের পাত নিলাম, এই ধাতব পাতটায় কি করলাম, একটা সেম নেগেটিভ চার্জ আমি এক্সটার্নালভাবে এক্সট্রা নেগেটিভ কিউ পরিমাণ চার্জ রাখলাম। তো এটার জন্য কি হবে, এই ধাতব পাতে পজিটিভ চার্জ আছে, এই ধাতব পাতে আছে নেগেটিভ চার্জ। তো এখন এইখান থেকে এই ইলেকট্রিক ফিল্ড এসে এই ধাতব পাতে এন্ড করবে, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড এসে এই ধাতব পাতে এন্ড করবে। যেরকম পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড এসে নেগেটিভ চার্জে শেষ হয়, ওখানে এরকম এই ধাতব পাত দুটার মধ্যে এরকম একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। আর এই ধাতব পাত দুটার ভিতরে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়েছে, হ্যাঁ। তো কারণ এই যে নিয়মটা দেখা যাচ্ছে, এরকম একটি ইলেকট্রিক ফিল্ডের জন্য এই পয়েন্ট আর এই পয়েন্টে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়েছে। ব্যাটারিতে যেরকম, যে ব্যাটারি কানেক্ট করলে যে এই প্রান্তে হলো এক্সট্রা পজিটিভ চার্জ উৎপন্ন হতে থাকে, এই প্রান্তে এক্সট্রা নেগেটিভ চার্জ উৎপন্ন হতে থাকে। এই জন্য এই দুই প্রান্তের ভিতরে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, যেটা কনস্ট্যান্ট থাকে। এই ক্ষেত্রে যেটা হবে, যে এইখানেও এরকম একটা দুই প্রান্তে পজিটিভ আর এক্সট্রা নেগেটিভ চার্জ থাকার কারণে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে। এটা যেটা হবে, যে যত বেশি চার্জ আমি ক্যাপাসিটার প্লেটে যত বেশি চার্জ স্টোর করবো, ভোল্টেজ ডিফারেন্সটাও স্বাভাবিকভাবে ততই বেশি হবে। এটা কীভাবে বোঝা যেতে পারে, ধরা যাক এটা একটা সুন্দর অ্যানালজি হলো, যেটা আমরা ফুটবলের ক্ষেত্রে যখন আমরা ফুটবলে পাম্প দিই, হ্যাঁ। তো ধরা যাক ফুটবলে আমরা যেটা পাম্প দিই, যেটা ট্র্যাডিশনাল পাম্প, আমরা ধরা যাক যে একটা মোটর পাম্প আছে, মোটর চালিত একটা পাম্প আছে, একটা মোটর চালিত পাম্প আছে। মোটর চালিত পাম্প কেমনে রাখতে হয় এটা ঠিক শিওর না, আঁকলাম এরকম। ধরা যাক একটা মোটর চালিত পাম্প, এটার সাথে কানেক্টেড একটা আমাদের ফুটবল আছে। ফুটবলে যেটা হয়, যে ফুটবলে কিছু নির্দিষ্ট পরিমাণে আমরা বাতাস স্টোর করে রাখতে পারবো, ঠিক আছে। তো এখন ফুটবলে যেটা হয়, যে ইনিশিয়ালি ধরা যাক ফুটবলে কোনো বাতাস নেই, তো এক্সটার্নালভাবে আমি ফুটবলে এখন বাতাস প্রবেশ করতেছি। এখন ইনিশিয়ালি যখন ফুটবলের ভিতরে কোনো বাতাস ছিল না, তখন ভিতরে বাতাসজনিত প্রেশার কত ছিল, 0। তো আমি যখন ফুটবলের ভিতর বাতাসে এই যে পাম্পটা দিয়ে প্রবেশ করানো শুরু করলাম, তখন এর ভিতর বাতাস বাড়তে লাগলো, এটার ভিতরে প্রেশারটাও আস্তে আস্তে এই ফুটবলটার ভিতরে প্রেশার বাড়তে লাগলো। তো আমাদের যে এই যে মোটর চালিত পাম্পটা, এটা যেটা করে, যে এটা কন্টিনিউয়াসভাবে আমাদের এই যে বাতাস ফ্লো করাতে পারে একটা নির্দিষ্ট প্রেসারে, বাতাস কন্টিনিউয়াসভাবে সে ফ্লো করাতে পারে। কিন্তু এই যে আমাদের যে ফুটবলটা, এটা একটা বাতাসের একটা স্টোরেজ। এটার ভিতরে বিভিন্ন ধরনের বাতাস থাকতে পারে, বিভিন্ন ধরনের বাতাসের জন্য বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট হতে পারে। তো আমাদের ফুটবল যেটা হয়, যে ফুটবলের তো যেই সার্ফেস, এটা তো খুব একটা ফ্লেক্সিবল, হ্যাঁ। ধরা যাক আমার কাছে একটা স্পেশাল ফুটবল নিলাম, যেটা হলো যে একটা নিরেট গোলক, ঠিক আছে। নিরেট গোলক হওয়ার জন্য যেটা হবে, যে এটার ভলিউম সবসময় কনস্ট্যান্ট থাকবে। তো ভলিউম কনস্ট্যান্ট থাকার কারণে এটা ভিতরে যখন আমি গ্যাস প্রবেশ করাবো, এই যে আমাদের পাম্পটা দিয়ে, যেটা কন্টিনিউয়াসলি আমাদের প্রেশার দিতে পারে, বাতাস ফ্লো করাতে পারে। তো এটার ভিতরে যখন আমি গ্যাস প্রবেশ করাবো, তখন যে আইডিয়াল গ্যাসের ল, সেটার অনুসারে কী হবে, পিভি ইকুয়ালস টু এনআরটি, অর্থাৎ পি সমান সমান কত, এনআরটি ডিভাইডেড বাই ভি।
এখন এই যে নিরেট আমাদের আমাদের ফুটবল, এটার ভলিউম সেম, এটার একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমি রাখছি, ঠিক আছে, টেম্পারেচার আপ ডাউন হচ্ছে না। এই যে আমাদের যে মেশিন, একটা ফুটবল নামক একটা সিস্টেম, এটা সব কিছু সেম, খালি বাতাসের পরিমাণ আপ ডাউন হতে পারবে। বাতাসের পরিমাণ আপ ডাউন হওয়ার জন্য যেটা হবে যে এটার ভিতরে প্রেশার আপ ডাউন করতে পারবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে বাতাস যত বেশি, প্রেশার সরাসরি সমানুপাতিকভাবে তত বেশি হচ্ছে, ঠিক আছে। তো আমাদের যে ক্যাপাসিটার সিস্টেমটা কিন্তু ওরকম। ক্যাপাসিটার কিন্তু আমাদের রিয়েল ফুটবলের মতো না। ক্যাপাসিটার কিন্তু এই যে ধাতব পাত দুইটার স্পেস বড় ছোট হচ্ছে না, একটা একটা কাছে দূরে সরে যাচ্ছে না। ক্যাপাসিটার যে মেশিনটা, যে সিস্টেমটা একই রকমই থাকছে। যেটা চেঞ্জ হতে পারবে সেটা হলো দুইটা প্লেটের যে চার্জ আপ ডাউন করতে পারবে। আর এই চার্জ আপ ডাউন করার ফলে দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সটা আপ ডাউন করতে পারবে। সবই যেহেতু সেম, সেজন্য যে এই যে ক্যাপাসিটারটার যেই চার্জ, সেটা হলো ভোল্টেজ ডিফারেন্সের সরাসরি সমানুপাতিক। সেটা কিভাবে, যে কিউ, যে ক্যাপাসিটারের দুইটা প্লেটের যে কোনো প্লেটের চার্জ সরাসরি সমানুপাতিক ভোল্টেজ। এটা আমাদের এই আমাদের নিরেট ফুটবল অথবা নির্দিষ্ট একটা সব কিছু, শুধু এই যে যে বাতাসের পরিমাণ আর প্রেশার বাদে বাকি সব কিছু নির্দিষ্ট রেখে যে ফুটবলটা আমরা ইমাজিন করলাম, সেটার সাথে অ্যানালজি করি, ঠিক আছে। তো এখন আমি যদি এটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে লিখতে চাই, তাহলে কি পাবো, কিউ সমান সমান সিভি। হ্যাঁ, অর্থাৎ সি সমান সমান কি, সি যে কনস্ট্যান্ট, আমি একটা কনস্ট্যান্ট আনলাম, সেটা হলো কিউ ডিভাইডেড বাই ভি। কিউ হলো এই ক্যাপাসিটারটার প্লেটের যে কোনো একটা প্লেটে যে পরিমাণ চার্জ, আর ভি হলো দুইটার মধ্যকার ভোল্টেজ ডিফারেন্স, দুইটা প্লেটের দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স। তো এই সি নামক যে কনস্ট্যান্ট, এটা হলো ক্যাপাসিটারের একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট। বিভিন্ন আকৃতির বিভিন্ন রকমের ক্যাপাসিটারের জন্য বিভিন্ন এই কনস্ট্যান্টটা পাওয়া যাবে, কিন্তু সব ক্যাপাসিটারে এরকম একটা এই যে সরাসরি সমানুপাতিক একটা রিলেশন দেখা যাবে, একটা লিনিয়ার রিলেশন দেখা যাবে কিউ আর ভি এর মধ্যে। তো এই সি নামক যে কনস্ট্যান্ট, যেটা হলো ক্যাপাসিটারের নিজস্ব একটা কনস্ট্যান্ট, ক্যাপাসিটারটি কীভাবে গঠিত সেটার উপর ডিপেন্ড করে একটা কনস্ট্যান্ট, এই সি নামক এই যে কনস্ট্যান্টটার নামই হলো ক্যাপাসিটেন্স, ঠিক আছে। এটা হলো প্রত্যেকটা ক্যাপাসিটারের নিজস্ব একটা ধর্ম, ক্যাপাসিটেন্স। এইটাই হলো ক্যাপাসিটার একেবারে মেইন যেই একেবারে বেস যে লটা, কিউ ইকুয়াল টু না সি ইকুয়ালস টু কিউ ভি। তো এখন যেটা যেটা হবে যে এখন যে ক্যাপাসিটার চার্জ করা, অর্থাৎ ক্যাপাসিটার যখন মানে প্রাথমিকভাবে কোনো চার্জ থাকবে না, তখন এক্সটার্নাল একটা সোর্সের মাধ্যমে ক্যাপাসিটারটাকে কন্টিনিউয়াসভাবে চার্জ করতে থাকা, অথবা যখন ক্যাপাসিটার একটা নির্দিষ্ট চার্জ বজায় থাকবে, তখন ক্যাপাসিটারটাকে যে কোনো ক্যাপাসিটারটাকে ডিসচার্জ করতে শুরু করা, অর্থাৎ ক্যাপাসিটারটার দুই প্রান্ত সরাসরি কোনো একটা কানেকশনের মাধ্যমে কানেক্টেড করে দেওয়া, যেন এই প্রান্তে একটা বেশি ভোল্টেজ হয়েছে, এই প্রান্তে একটা কম ভোল্টেজ আছে। এখন যেটা হবে, চার্জ এখান থেকে কন্টিনিউয়াসলি ফ্লো হয়ে এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসবে, এটা হলো ক্যাপাসিটার ডিসচার্জ। তো এই দুইটা কেসও কিন্তু আমাদের ফুটবল পাম্প করার সাথে অনেক সুন্দর মিলে। ফুটবল পাম্প করার সময় যেটা দেখা যায় যে আমরা ফুটবল যখন খালি থাকে, তখন আমরা পাম্পার দিয়ে খুব সহজে পাম্প করতে পারি, কারণ ফুটবলের ভিতরে কোনো প্রেশারই নাই, প্রেশার সেটা কম। তো ফুটবলের ভিতরে যখন বাতাস আস্তে আস্তে বাড়তে থাকে, তখন ভিতরে একটা প্রেশারটাও আস্তে আস্তে বাড়তে থাকে, তখন আমাদের যে পাম্প দিয়ে যে ফোর্সটা, যে প্রেশারটা দেওয়া লাগে, সেটা আরও বেশি করা লাগে। ফুটবল যখন একেবারে ফুলানোর কেউ শেষ পর্যায়ে, তখন একেবারে পাম্প পার্টটার উপর ঝাঁপাই করতে হয়, তখন যেন আমাদের অনেক বেশি ফোর্স দেওয়া লাগে। তো এই যে এটার ভিতরে যত আমাদের বাতাস বৃদ্ধি পাচ্ছে ফুটবলের ভিতরে, তত প্রেশার বৃদ্ধি পাচ্ছে। এক্সটার্নালভাবে আমাদের যে আরও এক্সেসিভ বাতাস প্রবেশ করে আরও টাফ হয়ে যাচ্ছে, আরও বেশি ফোর্স দেওয়া লাগতেছে। আর এই যে আমাদের এই পাম্পটা, যেটা কন্টিনিউয়াসলি আমাদের বাতাস ফ্লো সবসময় করাতে পারবে, কিন্তু এই পাম্পটা তো আমাদের যে আজীবন ধরে বাতাস ফ্লো করাতে পারলো, আজীবন ধরে এই ফুটবলে বাতাস জমা হতে পারবে না। এই ফুটবলে তো ইনফিনিটি পরিমাণে বাতাস জমা হতেই থাকবে, এরকম তো হতে পারে না। হ্যাঁ, এই যে বাতাস যেই প্রবেশ হওয়া, এটা শেষ হয়ে যাওয়ার বিষয়টা কীরকম, যে এটার যে ইন্টারনাল যে প্রেশার, সেটা যখন আমাদের পাম্পের এক্সটার্নাল প্রেশার সমান হয়ে যায়, তখন পাম্প আর এটার ভিতরে আর যে নিজস্ব প্রেশার দিয়ে আর বাতাস প্রবেশ করাতে পারে না। এই বাতাসগুলো এই যে পাম্পের জন্য যে প্রেশার ফেস করে, বাতাস এই যে ফুটবলের ভিতর থেকে সেম পরিমাণ প্রেশার ফেস করে, যে কারণে আর বাতাস ফ্লো হতে পারে না। যে ইনিশিয়ালি যখন কোনো বাতাস ছিল না, তখন প্রেশার ছিল 0, আস্তে আস্তে প্রেশার বাড়তে থাকে, বাতাস বাড়তে থাকে, তো প্রেশার বাড়তে থাকে। যখন এক্সটার্নাল প্রেশার আর যে ফুটবলের প্রেশার সেম হয়ে যায়, তখন আর বাতাস ভিতরে জমা হতে পারে না। ক্যাপাসিটারটাও সেম। ক্যাপাসিটারে যখন আমি একটা প্লেটে, সাপোজ এই প্লেটে আমি এক্সটার্নাল কিউ পরিমাণে চার্জ, পজিটিভ চার্জ আমি জমা করতেছি,
তখন অলরেডি যখন পজিটিভ চার্জ জমা হচ্ছে তখন আরও যখন আমি পজিটিভ চার্জ জমা করতে চাচ্ছি তখন কিন্তু এই যে এই প্লেটের যে পজিটিভ চার্জগুলো আছে আরও এক্সট্রা পজিটিভ চার্জ আসাকে যে বিকর্ষণ করতেছে, বাধা দান করতেছে। সাপোজ এই ক্যাপাসিটারটাকে আমি কি করতেছি, একটা ব্যাটারি দিয়ে আমি চার্জ করতে চাচ্ছি। হ্যাঁ, ব্যাটারিটা হলো আমাদের এই যে মোটর পাম্পের মতো একটা নির্দিষ্ট প্রেশার ডিফারেন্স রেখে আমাদের কন্টিনিউয়াসলি চার্জ আমাদের চার্জের ফ্লো অর্থাৎ কারেন্ট ফ্লো করাতে পারে। তো ইনিশিয়ালি ধরা যাক এটাই আমাদের ক্যাপাসিটরের কোনো চার্জ ছিল না, তো যেটা হবে যে ইনিশিয়ালি যখন চার্জ ছিল না তখন দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স কত ছিল, ক্যাপাসিটরের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স ছিল 0, কিন্তু আমাদের ব্যাটারিতে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে। তো ব্যাটারিটা যখন যেই মুহূর্তে দেখছে যে আমার এই দুই প্রান্তে একটা ভোল্টেজ ডিফারেন্স V0 বজায় রাখা দরকার, কিন্তু ক্যাপাসিটার দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স 0, তখন খুব ফাস্টভাবে যেটা করতেছে যে 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 কারেন্ট ফ্লো করতে শুরু করছে যেন এই প্রান্ত থেকে পজিটিভ চার্জ গিয়ে আমাদের এই প্লেটে জমা হয়, এই প্রান্ত থেকে নেগেটিভ চার্জ গিয়ে আমাদের এই প্লেটে জমা হয়। তো এটা করার ফলে কি হচ্ছে, ক্যাপাসিটরের দুই প্রান্তের যেহেতু এই যে ভি সমান সমান কত, কিউ ডিভাইডেড বাই সি একটা কনস্ট্যান্ট, যত চার্জ বৃদ্ধি পাচ্ছে তত ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে। তো এইভাবে যেটা হচ্ছে যে ব্যাটারি আরও এরকম কারেন্ট ফ্লো করাচ্ছে, যে কারণে দুই প্রান্তে যত চার্জ জমা হচ্ছে তত দুই প্রান্তে ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে। আগে ছিল ভোল্টেজ 0, আস্তে আস্তে ভোল্টেজটা এখন বাড়তেছে। হ্যাঁ, এখন ভোল্টেজ যত বাড়তেছে তখন কিন্তু প্রথম দিকে যত ফাস্টভাবে আমাদের কারেন্ট জমা হওয়া যে চার্জ জমা হওয়া শুরু করছিল, আস্তে আস্তে কিন্তু ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্ট জমা হওয়ার যে রেটটা সেটা কমতে থাকবে। চার্জ জমা হওয়ার যে রেট সেটা কমতে থাকবে। চার্জ জমা হওয়ার রেট সেটা কি, সেটা হলো কারেন্ট ফ্লোটা কমতে থাকবে। সেটা কিভাবে, যে এইখানে সাপোজ একটা চার্জ জমা হয়ে গেছে, পজিটিভ চার্জ, এখন আরও পজিটিভ চার্জ যখন আসতে চাচ্ছে তখন এই প্লেটের পজিটিভ চার্জগুলো তাদেরকে আসতে একটা বাধা প্রদান করতেছে, একটা বিকর্ষণ করতেছে। হ্যাঁ, এই প্রান্তে অলরেডি একটা হায়ার ভোল্টেজ তৈরি হয়ে গেছে, আরও হায়ার ভোল্টেজ যখন হতে চাচ্ছে তখন এই প্লেটের চার্জগুলো সেটা হতে বাধা প্রদান করতেছে। হ্যাঁ, আর এই প্লেটের যে চার্জ, এই প্লেটের পজিটিভ চার্জ, এই প্লেটের নেগেটিভ চার্জ, এই ক্যাপাসিটারটার নিজস্ব যে ভোল্টেজ ডিফারেন্স বা চার্জ, এদের প্রবণতা হলো একটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে এই দিকে কারেন্টটা ফ্লো করা। পজিটিভ চার্জটা এসে এই দিক দিয়ে ফ্লো হয়ে যেতে চাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের ব্যাটারির যে ফ্লো সেটা হলো উল্টা। যেরকম আমাদের যে ফুটবলের ক্ষেত্রে বাতাস যেটা ভিতরের বাতাস যেটা চাচ্ছে বের হয়ে যেতে চাচ্ছে, আমি যদি পাম্পারটা হঠাৎ করে আমি খুলে ফেলি তাহলে দেখবো যে ভিতর থেকে বাতাস অনেক ফাস্ট বের হতে শুরু করছে। হ্যাঁ, তো এই যেখানে আমাদের পাম্পারের প্রবণতা হলো বাতাস প্রবেশ করা, সেখানে এই যে ফুটবলের প্রবণতা হলো বাতাস বের হওয়া। তো এখানেও সেম, যে যে আমাদের ক্যাপাসিটারটা উল্টার দিকে কারেন্ট ফ্লো অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ দিকে কারেন্ট ফ্লো করার চেষ্টা করতেছে, যেখানে আমাদের ব্যাটারিটা চেষ্টা করতেছে আরও কারেন্ট দেয় অর্থাৎ ক্লকওয়াইজ দিকে কারেন্ট ফ্লো করা। আর এটা যে ক্যাপাসিটারের দুইটা প্লেটে চার্জ যত বাড়তে থাকবে, ক্যাপাসিটারের আরও চার্জ জমা হওয়ারটা আরও টাফ হতে থাকবে, কারেন্ট ফ্লোটা তত কমতে থাকবে। এখন ক্যাপাসিটারে যখন যে ভোল্টেজ বাড়তে 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 যখন ভোল্টেজ চার্জ জমা হতে হতে ভোল্টেজ বাড়তে বাড়তে যখন দুই প্রান্তের ভোল্টেজ V0 হয়ে যাবে, তখন এই যে ব্যাটারি দেখবে যে এই ক্যাপাসিটারের দুই প্রান্তের ভোল্টেজ V0, এই ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজ V0, ব্যাটারি মিশন সাকসেসফুল, ব্যাটারি আর এক্সট্রা চার্জ ক্যাপাসিটারে জমা করার চেষ্টা করবে না, আর কারেন্ট ফ্লো হবে না। তো এইভাবেই যে আমাদের ক্যাপাসিটার যেটা হচ্ছে, যে ক্যাপাসিটার কিন্তু একটা মানে এটা কিন্তু সরাসরি কানেক্টেড না, মধ্যে একটা ডিসকানেকশন আছে। হ্যাঁ, তো এখানে কিন্তু তাও আমাদের ব্যাটারি লাগানোর শুরুতে কারেন্ট ফ্লো হচ্ছিল। কারেন্ট ফ্লোটা কীভাবে হচ্ছিল, যে এইখানে পজিটিভ চার্জ এই দিক থেকে এই দিকে যাচ্ছে, জমা শুরু করছিল। এখন পজিটিভ চার্জ এদিকে যাচ্ছে মানে কি, কারেন্ট এইদিকে ফ্লো করা শুরু করছে। নেগেটিভ চার্জ এইখান থেকে এই দিকে যাচ্ছিল। এখন নেগেটিভ চার্জ এইদিকে যাওয়া মানে কি, কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে, উল্টা দিকে কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে। তো দেখা যাচ্ছে যে এইখানে ওই যে ক্যাপাসিটারটা একটা ডিসকানেকশন। হ্যাঁ, এখানে কিন্তু কানেকশন কাট করে, ক্যাপাসিটারের মধ্যে দুইটা কানেকশন নাই, তাও আমাদের কিন্তু ইনিশিয়ালি একটা কারেন্ট ফ্লো একটা সম্ভব হচ্ছে। হ্যাঁ, এই কারেন্ট ফ্লোটা যত যেই এখন এই যে দুই প্রান্তে চার্জ জমা হওয়ার জন্য যে আস্তে আস্তে কারেন্ট ফ্লোটা কমতেছে, এখন কিন্তু কারেন্ট ফ্লোটা আজীবন চলতে থাকবে না। ব্যাটারি যে আমাদের ফুটবলে যেরকম আজীবন ধরে আমাদের বাতাস প্রবেশ হতে পারবে না, কারেন্ট ফ্লোটা সেরকম আজীবন চলতে পারবে না। যে মুহূর্তে যে দুই প্রান্তে ভোল্টেজ একটা এক্সটার্নাল ভোল্টেজের সমান হয়ে যাবে, একদম নির্দিষ্ট পরিমাণে চার্জ জমা হয়ে যাবে, তখন কারেন্ট ফ্লোটা একেবারে এক্স্যাক্টলি 0 হয়ে যাবে। হ্যাঁ, আর চার্জ জমা হতে পারছে না, কারেন্ট ফ্লোটা এক্স্যাক্টলি 0 হয়ে যাবে। তো আমাদের যে সিস্টেমটা সেটা সম্পূর্ণভাবে স্টেবল হয়ে যাবে। তো এটাই হলো ক্যাপাসিটারের একেবারে বেসিক যে বিষয়গুলো, ক্যাপাসিটারের যে কাজ করার যে ইনটুইশনটা সেটা এটা এরকম। তো এখন যেটা হলো যে এই যে ক্যাপাসিটার, এটা আমরা সার্কিটে কেন ইউজ করি, যে ধরা যাক
তো ধরা যাক আমাদের যে এরকম একটা এক্সপেরিমেন্টাল নেটওয়ার্ক আছে, এখানে এরকম একটা আর রেজিস্টার আছে যেটাকে একটা রিয়েল ব্যাটারি দিয়ে কানেক্ট করছি, এখানে একটা সুইচ আছে। আর আমাদের রেজিস্টারটা এরকম, রেজিস্টারটা ধরা যাক একটা অ্যামিটারের মতো যে নিজের থ্রু কারেন্ট ফ্লোটাকে আমাদের গ্রাফ আকারে দেখাতে পারে। ঠিক আছে, তাহলে তো এখন যেটা করবো যে এরকম একটা কারেন্টের গ্রাফ আই আর টি টাইম, এরকম একটা কারেন্টের গ্রাফ, আর এখানে যে সুইচটা যখন ওপেন করো অর্থাৎ সুইচ যখন অফ করা তখন আমাদের রেজিস্টারটা থ্রু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কারেন্ট যে কানেকশন ডিসকানেক্ট করে, তখন কারেন্ট ফ্লো কখন হচ্ছে, তখন কারেন্ট ফ্লো হচ্ছে জিরো। যেই মুহূর্তে ধরা যাক আমি এই যে এই টাইমটায় এসে সুইচটাকে অন করলাম, তখন সাথে সাথে এখানে একটা সার্টেন পরিমাণে কারেন্ট, সাথে সাথে এই যে গ্রাফটা এরকম হবে, সাথে সাথে একটা নির্দিষ্ট কারেন্ট I1 ফ্লো হতে শুরু করবে। একেবারে শার্পভাবে জিরো থেকে একেবারে সুইচ অন করার সাথে সাথে শার্পভাবে এই কারেন্ট ফ্লোটা পৌঁছে যাবে, এটার ভিত্তিতে ফ্লো করবে। I1 হলো যদি আমি এই যে এই সুইচটাকে অফ করি অন করি, তাহলে যে I1 হবে সেটা হলো এই ব্যাটারিটা V0 ডিভাইডেড বাই R প্লাস R, আমরা অ্যানালাইসিস করে যেটা দেখতে পাচ্ছি। তাহলে এখন যেটা হবে যে এরকম একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এখন আমি যেটা করব এই যে এরকম কারেন্ট ফ্লো হচ্ছে, এখন আমি আবার সুইচটাকে অফ করে দেবো। ধরা যাক এরকম কারেন্ট ফ্লো হচ্ছে, সাপোজ এই টাইমটা এসে আমি আবার সুইচটাকে অফ করে দিলাম, সুইচটাকে অফ করার সাথে সাথে কারেন্ট ফ্লোটা আমার কীরকম হবে, আবার শার্পভাবে জিরোতে ড্রপ করবে, জিরোতে ড্রপ করে আবার জিরোতে থাকবে। এখন আমি আমাদের এই এক্সপেরিমেন্টাল নেটওয়ার্কটা একটা ক্যাপাসিটার অ্যাড করব। ক্যাপাসিটারটা ধরা যায় এইভাবে অ্যাড করলাম, এটার সাথে প্যারালাল ভাবে এরকম একটা ক্যাপাসিটার অ্যাড করলাম। আচ্ছা, ক্যাপাসিটারে যে আমি এইভাবে আঁকতেছি এটার কারণ হলো ক্যাপাসিটারের যে নোটেশনটা এটা এরকম, দুইটা পাশাপাশি সমান দুইটা দাগ, এটা ক্যাপাসিটারের নোটেশন। দুইটা দাগ যেন ছোট বড় নয়, ছোট বড় হলে সেটা ব্যাটারি সেটা দিয়ে ব্যাটারি বোঝায়। তো আমাদের যে এখন ক্যাপাসিটারটা ধরা যাক যে ক্যাপাসিটারটা ইনিশিয়ালি কোনো একেবারে চার্জ নেই, ক্যাপাসিটারটায় একেবারে ডিসচার্জ করে জিরো চার্জ অবস্থায়। এখন যদি আমি এই সুইচটাকে অফ করি, এখন ক্যাপাসিটারটা যেটা দেখতে পাচ্ছি, ক্যাপাসিটারের যে রিলেশন সেটা হলো কত, যে কিউ না ধরা যাক ভি সমান সমান কত, ভি সমান সমান কিউ ডিভাইডেড বাই সি, যেটা একটা কনস্ট্যান্ট। এখন ইনিশিয়ালি যখন আমাদের চার্জ ক্যাপাসিটারটা জিরো, তখন ক্যাপাসিটারটার দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত, জিরো। এখন একটা সার্কিটের দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স যখন জিরো, এটা মানে কি, মানে এটা অনেকটা কন্ডাক্টরকেই রিলেট করছে না, যে একটা এটা এখানে যদি একটা এটা যদি এই প্রান্ত আর এই প্রান্ত, যেই মুহূর্তে আমি ব্যাটারিটা এই সুইচটা অফ করলাম ওই মুহূর্তে ব্যাটারিটা কি সিনারি দেখতেছে, যে এই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স জিরো, দ্যাট ইজ এই যে এখানে ডাইরেক্ট একটা কানেক্টরের শুরু, এই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স জিরো। এই যে সুইচটা যেই মুহূর্তে অন করা হবে ওই মুহূর্তে কি সাথে সাথে রেজিস্টারটা থ্রু কোনো কারেন্ট ফ্লো হবে না, সব কারেন্ট যেহেতু দুই পয়েন্টে ভোল্টেজ ডিফারেন্স জিরো, সব কারেন্ট এই ব্রাঞ্চের থ্রু ফ্লো হবে। অর্থাৎ ক্যাপাসিটরটা যখন একেবারে চার্জলেস অবস্থা, সব এই যে কারেন্ট এসে ক্যাপাসিটরটায় চার্জ হিসেবে জমা হতে থাকবে। ঠিক সুইচ অফ করার মুহূর্ত যখন ওই মুহূর্তটায় সব কারেন্ট ক্যাপাসিটরটার ভিতরে চার্জ আকারে জমা হতে থাকবে। তো আমরা যেরকম আগের অ্যানালাইসিসটা দেখলাম যে ক্যাপাসিটর যখন ডিসচার্জ অবস্থায় থাকে তখন চার্জ জমা হওয়ার রেট বা ওই ব্রাঞ্চের যে কারেন্ট ফ্লো এটা খুব ফাস্ট থাকে, মানে খুব বেশি থাকে। ক্যাপাসিটর যত চার্জ বাড়তে থাকে ক্যাপাসিটরের নিজস্ব যে ভোল্টেজ এটা আরও বাড়তে থাকে, ভোল্টেজ বাড়তে থাকার কারণে যেই চার্জ জমা হওয়াটা আরও টাফ হতে থাকে, চার্জ জমা হওয়ার রেট কমতে থাকে, কারেন্ট ফ্লো কমতে থাকে। তো যখন এটার যত বেশি চার্জ জমা হতে থাকবে তত বেশি এটার ভোল্টেজ ডিফারেন্স বাড়তে থাকবে, ভোল্টেজ ডিফারেন্স বাড়তে থাকলে এই ব্রাঞ্চটায় কারেন্ট ফ্লো তত কমতে থাকবে, এই ব্রাঞ্চটায় কারেন্ট ফ্লো তত কমতে থাকবে, তত এই ব্রাঞ্চটায় কারেন্ট ফ্লো বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যখন এই যে ক্যাপাসিটারটার চার্জ একটা স্টেবল পরিস্থিতিতে পৌঁছে যাবে, আমি যেগুলো আমরা দেখছিলাম একটা নির্দিষ্ট ভ্যালুতে জমা হয়ে যাবে, ক্যাপাসিটারের দুই পয়েন্টের ভোল্টেজ যখন এক্সটার্নাল যে দুই পয়েন্টের ভোল্টেজ এটা সমান হয়ে যাবে, তখন ক্যাপাসিটারটায় আর চার্জ জমা হতে পারবে না। তো ক্যাপাসিটারটার এই ব্রাঞ্চটার থ্রু আর কারেন্ট ফ্লো হতে পারবে না, কারেন্ট ফ্লো জিরো হয়ে যাবে। এখন কারেন্ট ফ্লো যখন জিরো, তখন আমি ক্যাপাসিটারটা যখন এই ব্রাঞ্চের থ্রু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তখন এই ব্রাঞ্চটাকে ডিসকানেক্টের মধ্যে যদি করে দিই, তখন আমি দেখতেছি যে আমার সার্কিটটা আমাদের আগের সার্কিটে চলে যাচ্ছে, আমাদের আগের যে সার্কিটে ছিল এখানে কারেন্ট ফ্লো যেটা ছিল আই ওয়ান পরিমাণ কারেন্ট ফ্লো হতে শুরু করছে। হ্যাঁ, কিন্তু এখন যেটা হয়েছে আমাদের সুইচ অন করার পর এই রেজিস্টারটা থ্রু I1 পর্যন্ত কারেন্ট যেতে কিন্তু একটা টাইম লাগছে। হ্যাঁ, একটা সার্টেন টাইম লাগছে, একটা শার্পভাবে একেবারে I1 উঠে যায় না, একটা স্লোলি I1 পরিমাণ কারেন্টে এই ব্রাঞ্চের থ্রু ফ্লো হয়েছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের যে গ্রাফটা হবে সেটা কীরকম হবে, যদি লাল কালি দিয়ে কি, এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে এই মুহূর্তে যে ইনিশিয়ালি যখন জিরো তখন কারেন্ট ফ্লো জিরো, সুইচ অন করার সাথে সাথে কারেন্ট ফ্লোটা সুইচ অন করার মুহূর্তেও কারেন্ট ফ্লো জিরো হয়েছে,
তখন আস্তে আস্তে কারেন্ট ফ্লোটা একটা স্লোলি একটা স্লোপ তৈরি করে এই I1 ভ্যালুতে গেছে। হ্যাঁ, মানে এই গ্রাফটা এক্স্যাক্টলি এরকম হবে না, আমি জাস্ট বোঝাচ্ছি যে একটা এরকম শার্পনেসটা কমে গিয়ে একটা কার্ভেচার তৈরি হবে, ঠিক আছে, একটা স্লোনেস তৈরি হবে, র্যাপিডিটি কমে যাবে এই যে কারেন্ট ফ্লো আইতে পৌঁছানো। এখন ইন্টারেস্টিং ব্যাপার যেটা যে আমি আবার এই যে আমাদের এই সিস্টেমটা যখন এখন যেরকম এই যে এখানে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে কিউ পরিমাণ চার্জ জমা আছে কিউ, আর এখানে একটা সার্টেন একটা ভোল্টেজ V1 তৈরি হয়েছে। V1 এর ভ্যালু এখন আমরা ক্যালকুলেট করতে পারবো এই দুই পয়েন্টের যে ভোল্টেজ ডিফারেন্স সেই পরিমাণে। হ্যাঁ, এখন যেটা করবো আবার আমি এই যে একই সময় এসে আবার এই সুইচটাকে আবার অফ করে দিব, ওপেন করে দিব। তখন যেটা হবে যে এই সুইচটাকে ওপেন করা, এই ব্রাঞ্চটা পুরোটাই ডিসকানেক্টেড। এখন যেটা হবে যে এই ক্যাপাসিটারটায় এই প্রান্তে একটা পজিটিভ চার্জ আছে, এই প্রান্তে একটা নির্দিষ্ট পরিমাণ নেগেটিভ চার্জ আছে, এই প্রান্তে একটা হায়ার ভোল্টেজ, এই প্রান্তে একটা লোয়ার ভোল্টেজ আছে। এখন কিন্তু এই যে নির্দিষ্ট পরিমাণ চার্জগুলো হায়ার ভোল্টেজ থেকে এই প্যাথের থ্রু লোয়ার ভোল্টেজ পয়েন্টে যাবে, ঠিক আছে। তো এই যে যেতে থাকবে, আর যেই মুহূর্তে আমি অফ করবো, হ্যাঁ, সেই মুহূর্তে এই যে এইটা ডিসচার্জ হওয়ার যেই রেট, অর্থাৎ কারেন্ট ফ্লো, এই ব্রাঞ্চের কারেন্ট ফ্লো সেটা I1 পরিমাণে থাকবে। হ্যাঁ, তারপর যখন আমাদের চার্জ যখন কমতে থাকবে, ডিসচার্জ হতে থাকবে, তখন চার্জ কিউ কমতে থাকার ফলে এই যে V1ও কমতে থাকবে। এখন V1 যেটা এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ রেজিস্টারটা দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স V1, এই V1টাও কমতে থাকবে, অর্থাৎ রেজিস্টারটা থ্রু যেই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স কমতে থাকবে, কারণে রেজিস্টারটা থ্রু কারেন্ট ফ্লোটাও কমতে থাকবে, অর্থাৎ যত চার্জ কমতে থাকবে এই রেজিস্টারটা থ্রু এই ব্রাঞ্চের থ্রু কারেন্ট ফ্লোটা তত কমতে থাকবে। আর সার্টেনলি চার্জ যখন একটা মোমেন্টে গিয়ে একটা পর্যায়ে গিয়ে জিরো হয়ে যাবে, তখন রেজিস্টারটা থ্রু কারেন্ট ফ্লো জিরো হয়ে যাবে। এই রেজিস্টারটার দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স, এই ক্যাপাসিটার দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স সবই জিরো হয়ে যাবে। তো তো আমি যেই মুহূর্তে আমি সুইচটাকে অফ করব, তখন সেই মুহূর্তে কারেন্ট কিন্তু আমাদের I1 কিছুক্ষণের জন্য থেকে থেমে যাবে, একটা স্লোলি একটা এরকম একটা সার্টেন একটা স্লোপ তৈরি করে জিরোতে যাবে, ঠিক আছে। স্লোপটা ঠিক এই যে গ্রাফটা ঠিক ডিফাইন করলাম না মানে ম্যাথমেটিক্যালি, কিন্তু মানে কোয়ালিটেটিভলি ভাবে এরকম একটা বিষয় যে স্লোলি একটা স্লোপ তৈরি করে যাবে। এই যে একটা এই যে শার্পনেস কমা একটা এরকম স্লোপ তৈরি করলাম, এটার কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাপক ইউসেজ আছে। হ্যাঁ, এই যে বিভিন্ন আইসি সার্কিটে এই যে বিভিন্ন ধরনের এসি কারেন্ট বা চেঞ্জিং ডিসি কারেন্ট বিভিন্ন কিছু ইউজ করা হয়, সেখানে ইনপুট বা আউটপুট হিসেবে নির্দিষ্ট গ্রাফের ভোল্টেজ বা কারেন্ট আমাদের প্রবেশ করানো হয়। তো এখানে যেখানে বিভিন্ন ক্ষেত্রে এই যে স্লোপটাকে এরকম একটা শার্পনেস কমায় এরকম একটা ওয়েভ টাইপের গ্রাফ আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয় আইসি সার্কিটের, সেক্ষেত্রে এই ক্যাপাসিটি ইউজ করা হয়। অথবা বিভিন্ন ক্ষেত্রে যে আউটপুট ভোল্টেজের অনেক নয়েজ দেখা যায়, নয়েজ বলতে বিভিন্ন ধরনের যে গ্রাফটা দরকার তার বিভিন্ন কারণে তার অনেক বেশি আপ ডাউন গ্রাফ তৈরি হচ্ছে। তো সেই যেই আপ ডাউনগুলো সেগুলো সাধারণত যেই গ্রাফটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে অনেক শার্পার হয়, এগুলোকে নয়েজ বলে। তো এই শার্প যে নয়েজগুলো সেগুলোকে এই যে শার্পনেসটা কমানোর মাধ্যমে নয়েজের পরিমাণটা কমানো যায়, এটা এই ক্ষেত্রে ক্যাপাসিটার অনেক ইউজেস আছে। হ্যাঁ, আর এছাড়াও আমরা ক্যাপাসিটার যেটা দেখলাম যে ক্যাপাসিটার কিন্তু ডিসি কারেন্টকে খুব ফাস্ট একটা খুব কম টাইমের মধ্যে ডিসি কারেন্টটাকে সম্পূর্ণ যে কারেন্ট ফ্লোটাকে একেবারে শেষ করে দেয়। হ্যাঁ, মানে ডিসি কারেন্ট এটা থ্রু ফ্লো হতে পারে না সবসময়ের জন্য, একটা খুব ফাস্ট ডিসি কারেন্ট ফ্লো শেষ হয়ে যায়। কিন্তু এসি কারেন্ট যেটা আছে, এসি কারেন্ট হলো যে এসি কারেন্ট আমরা অনেক সময় অনেকভাবে দেখতে পাই যে ব্যাটারিটা কনস্ট্যান্টলি এইদিক আবার ঘুরে ওইদিক আবার এদিক 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 সেকেন্ডে যেই আমাদের 60 বা এরকম সামথিং বার ব্যাটারিটা এদিক ওদিক করার মতো। হ্যাঁ, এটা করার ফলে কি হচ্ছে যে ক্যাপাসিটার বারবার চার্জ ডিসচার্জ করা হচ্ছে, যে কারণে এই ব্রাঞ্চের থ্রু কিন্তু কনস্ট্যান্টলি কারেন্ট ফ্লো হচ্ছে। অর্থাৎ এসি কারেন্ট যে ক্যাপাসিটার যে নিজের যে ব্রাঞ্চ সেটা থ্রু অ্যালাউ করে, কিন্তু ডিসি কারেন্ট একটা খুব ফাস্ট একটা সার্টেন টাইমে এসে বন্ধ হয়ে যায়। ক্যাপাসিটার এই ক্ষেত্রে অনেক বেশি ইউজ হয় যে ডিসি কারেন্টটাকে স্টপ করে দেওয়ার জন্য। এরকম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটার অনেক ক্ষেত্রে অনেক ব্যাপক ইউসেজ আছে, যেখানে যে আমরা যেটা দেখি যে এখানে যেটা দেখলাম যে এই যে রেজিস্টারটা যেই অন হওয়ার সাথে সাথে একেবারে এই যে শার্প আই নির্দিষ্ট পরিমাণ আইতে পৌঁছায় না, আবার অফ করার সাথে সাথে শার্পলি জিরোতে পৌঁছে না। আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন এই যে এলইডি লাইট বা বিভিন্ন লাইটেই দেখা যায় যে অন করার সাথে সাথে একটা স্লোনেসের সাথে যে লাইটটা তার ব্রাইটনেস যে স্বাভাবিক পরিস্থিতি সেখানে পৌঁছেছে, অথবা অফ করার সাথে সাথে একেবারে বন্ধ হয়ে যায়নি, একটা স্লোলি আমাদের বন্ধ হয়েছে। বিভিন্ন চার্জারের সাথে বিভিন্ন এলইডি লাইট থেকে সেগুলোতে দেখা যায়, এগুলো কিন্তু ক্যাপাসিটারের ভূমিকার জন্যই এগুলো হয়। তো এরকম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটার অনেক ব্যাপক ইউজেস আছে। হ্যাঁ, এগুলো আমরা ইন্টারনেট ঘেটে আরও অনেক আমরা বের করতে পারবো, কিন্তু আমাদের যে ফিজিক্সে যেগুলো প্রবলেম সলভিং এগুলো আমাদের দরকার নেই, শুধু একটু বলার জন্য বললাম যে ক্যাপাসিটারটা এই মেশিনটা দরকার কেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ক্যাপাসিটার কাজটা কি, ক্যাপাসিটার নিজের ভিতরে এক্সট্রা চার্জ জমা করে
চার্জ জমা করার ফলে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। তাহলে আমরা বুঝতে পারছি ক্যাপাসিটরের ভিতরে একটা এনার্জি স্টোর করার একটা ক্ষমতা আছে। হ্যাঁ, এনার্জি যেটা আমরা দেখতে পারি, ইলেকট্রিক্যাল এনার্জি, সেটা সমান সমান কি ভি ডট ডি কিউ, এটার ইন্টিগ্রেশন। তো আমাদের ক্লাসে কিন্তু আমাদের এই পর্যন্ত যে এই প্লেলিস্টটা এই পর্যন্ত ক্যালকুলাস ইউজ হয় না, কিন্তু আমাদের এসি কারেন্ট অ্যানালাইসিসে কিন্তু এখান থেকে ক্যালকুলাস ইউজেসটা শুরু হবে। যে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আরও ব্যাপক ক্যালকুলাস ইউজ হবে, তো এই ক্লাসটা থেকে ক্যালকুলাস কিছুটা শুরু হচ্ছে। তো আমাদের যে ইলেকট্রিক যে এনার্জি, এটা ইলেকট্রিক ফিল্ড না, এটা আচ্ছা ওয়ার্ক দিয়ে লিখি, ই দিয়ে ইলেকট্রিক ফিল্ড যেহেতু বোঝানো হয়, তো ইলেকট্রিক ওয়ার্ক বা এনার্জি সেটা সমান সমান ভি ডট ডি কিউ। তো ক্যাপাসিটারের ভিতরে যে এনার্জি যে স্টোরেজ, সেটা সমান সমান কি ভি ডট ডি কিউ। ক্যাপাসিটার যে ভোল্টেজ সেটা হলো কিউ বাই সি, অর্থাৎ কিউ বাই সি ডট ডি কিউ। ধরো যে ক্যাপাসিটারটা ইনিশিয়ালি কোনো চার্জলেস ছিল, একটা তারপর একটা সার্টেন কিউ চার্জ অবস্থায় পৌঁছেছে, তাহলে এটা ইন্টিগ্রেট করলে আমরা কি পাই, হাফ ওয়ান বাই সি, যেটা হলো একটা কনস্ট্যান্ট কিউ স্কোয়ার। ইনিশিয়ালি চার্জ ছিল জিরো, কিউ স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার, দ্যাট ইজ কিউ স্কোয়ার। তো ক্যাপাসিটারে আমরা যদি দেখি যে কিউ পরিমাণ চার্জ জমা আছে, তাহলে সেটার এনার্জি হবে এরকম। অথবা আমরা যদি কিউ না জানি, আমরা ক্যাপাসিটারের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্সটা জানি, তাহলে ভোল্টেজটা জানি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা কিউকে আমরা ভি দিয়ে আমরা সাবস্টিটিউট করি, কিউ যে কিউ সমান সমান কত, এখান থেকে সি ইন্টু ভি, দ্যাট ইজ কত, এখানে যদি আমরা এটা লিখি তাহলে কি করবো, হাফ সি ভি স্কোয়ার। তো আমরা এই দুইটাই ইউজ করতে পারি, দুইটাই আমরা নিজেদের প্রয়োজন মতো দুইটা ইকুয়েশনে ইউজ করবো। এতে দুইটাই ক্যাপাসিটারের ভিতরের এনার্জি পরিমাণ নির্ণয় করার জন্য ইউজ হয়। তো এটাই আমাদের ক্যাপাসিটার সম্পর্কে আলোচনা। তো এখন আমাদের এসি সার্কিটের আরেকটা যেটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যেটা হলো ইন্ডাক্টর, এটা নিয়ে বেসিক আলোচনা করা হবে। তো এখন ইন্ডাক্টর কীভাবে কাজ করে এটা আসলে ভালোভাবে বুঝতে কিছু ম্যাগনেটিক ফিল্ডের বিষয়ে কিছু জানলে ভালো হয়। যে ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কিছু বেসিক বিষয়, যেরকম ম্যাগনেটিক ইন্ডাকশন, তারপর ফ্যারাডেজ ল, ম্যাগনেটিক ফ্লাক্স, এই বিষয়গুলো আসলে জানলে সুবিধা হয়। এখন এগুলো নিয়ে একেবারে ডেপথে ভালোভাবে আলোচনা আমাদের ম্যাগনেটিজমের প্লে লিস্টটায় হয়ে যাওয়ার কথা। তো এখানে আমি আমার মতো শর্টকাটে একটা বেশ কিছু স্কিপ করে শর্টকাটে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করব। তো ম্যাগনেটিজমের একটা বেসিক বিষয় যেটা হলো যে একটা যদি আমি ক্লোজড একটা লুপ নেই, একটা কন্ডাক্টর দিয়ে তৈরি, তার দিয়ে তৈরি একটা ক্লোজড লুপ, এটা যে সার্কুলার হতে হবে এরকম কোনো কথা না, এটা যে কোনো শেপের একটা ক্লোজড লুপ হতে পারে। তো এখন এই ক্লোজড লুপটার ভিতরে আমি একটা কারেন্ট ফ্লো করাবো, ঠিক আছে। এখন এই কারেন্ট যদি আমি ফ্লো করাই, সেই কারেন্টটা এই লুপটার থ্রু, এই ক্লোজ লুপটার থ্রু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। হ্যাঁ, এখন এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, এটা আমরা রাইট হ্যান্ড রুল দিয়ে যেটা আমরা নির্ণয় করতে পারি। যেদিকে কারেন্ট ফ্লো করা হচ্ছে সেই দিকে আমাদের সবগুলো ফিঙ্গার পয়েন্ট করলে আমাদের থাম্ব যেদিকে পয়েন্ট করবে, অর্থাৎ আপওয়ার্ডস ডিরেকশনে, সেই দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। একইভাবে যেটা আমরা এই লুপটার ভিতরে যদি আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করাতাম, তাহলে একইভাবে এখানেও একটা ক্লকওয়াইজ ডিরেকশনের কারেন্টে একইভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতো। সেটা রাইট হ্যান্ড রুল অনুযায়ী যেদিকে কারেন্ট ফ্লো করতেছে, সার্কেল করে আসতেছে, সেদিকে আমাদের সব ফিঙ্গার পয়েন্ট করলে থাম্বটা নিচের দিকে পয়েন্ট করে, অর্থাৎ নিচের দিকে ম্যাগনেটিক ফিল্ড প্রতিষ্ঠা হবে। তো এভাবে একটা ক্লোজ লুপের থ্রু যে একটা কারেন্ট ফ্লো করালে সেটা একটা নির্দিষ্ট একটা ডিরেকশনে, কারেন্টের ডিরেকশন যে নির্দিষ্ট ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। আর যে জিনিসটা দেখা যাবে যে লুপের বিভিন্ন শেপের জন্য বিভিন্ন পয়েন্টে, যে লুপটার ভিতরে এরিয়ার বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভ্যালুর ম্যাগনেটিক ফিল্ড দেখা যাবে, কিন্তু যেই জিনিসগুলো সেম দেখা যাবে সেটা হলো প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এই ক্ষেত্রে একই দিকে পয়েন্ট করতেছে। যেরকম এই ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আপওয়ার্ডস ডিরেকশনে পয়েন্ট করতেছে। আরেকটা যেটা জিনিস সেটা হলো ম্যাগনেটিক ফিল্ড কারেন্টের ভ্যালুটার সমানুপাতিক, অর্থাৎ আমি যদি এখানে যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ফ্লোটার ভ্যালু যদি আমি আস্তে আস্তে বাড়াই, তাহলে দেখবো যে কোনো পয়েন্টে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড পরিমাপ করি, দেখবো যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটাও আস্তে আস্তে বাড়তেছে, সমানুপাতিক হারে বাড়তেছে। হ্যাঁ, তো এইটাই আসলে যেই কারেন্টটা ম্যাগনেটিক ফিল্ডটাকে তৈরি করতেছে, ম্যাগনেটিক ফিল্ডটার ভ্যালু সেই কারেন্টটার সরাসরি সমানুপাতিক, আর ডিরেকশন এইভাবে সবখানে একই দিকে থাকবে। এখন আরেকটা জিনিস যেটা করবো, যে এরকম আরেকটা লুপ নিই, এখন আরেকটা এরকম ক্লোজ লুপ নিলাম। এই লুপটার ভিতর কারেন্ট ফ্লো করাবো না, এই লুপটার ভিতরে এক্সটার্নালি একটা ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ করাবো। আগে যেটা আমরা কারেন্ট ফ্লো প্রবেশ করেছিলাম, দেখছিলাম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, এখন আমরা ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ করাবো, দেখবো কি হয়। এখন ম্যাগনেটিক ফিল্ডটা এই যে একটা নির্দিষ্ট ডিরেকশনে একটা সাপোজ একটা বি ভ্যালুর একটা ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ করেছে, এই ম্যাগনেটিক ফিল্ড যেটা একটা ভেক্টর, এটা আমি যদি এই লুপটার থ্রু ম্যাগনেটিক ফিল্ড যদি আমি সমান রাখি, চেঞ্জ না করে, অর্থাৎ ভ্যালু বা ডিরেকশন কোনো কিছু যদি চেঞ্জ না করে একদম সেম রাখি, তাহলে কোথাও কোনো কিছু চেঞ্জ হবে না। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকবে, লুপটা লুপের মধ্যে থাকবে।
কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি আমি চেঞ্জ করতে থাকি তাহলে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, যে ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন অনুযায়ী যেটা দেখবো যে লুপটার ভিতরে একটা কারেন্ট ফ্লো করতে শুরু করছে। ফ্যারাডেজ লটা আমি বা ইকুয়েশনটা এখানে না লিখলাম, ওখানে ফ্লাক্স নিয়ে কিছু বিষয় আছে যেটা আর এখানে ডিসক্রাইব না করি। তো এই লুপটার যে এই ফ্যারাডেজ লয়ের যে ফলাফল অনুযায়ী আমি যে ম্যাগনেটিক ফিল্ডটা লুপটার থ্রু ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু যদি আমি চেঞ্জ করি, ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি চেঞ্জ করি, লুপটার ভিতরে একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। এই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড লুপের ভিতরে একটা কারেন্ট তৈরি করবে। যেখানে একটা কারেন্ট লুপের থ্রু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছিল, একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড লুপের থ্রু একটা কারেন্ট তৈরি করবে। তো এখন চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড লুপের থ্রু কারেন্ট কোন ডিরেকশনে করবে? এখন কারেন্ট লুপের থ্রু ফ্লো করলে দুইটা ডিরেকশনে ফ্লো হতে পারে, হয় ক্লকওয়াইজ নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন আমি উপরের ডিরেকশনে যেরকম একটা মানে প্রাথমিকভাবে উপরের ডিরেকশনে একটা ম্যাগনেটিক ফিল্ড আমি এক্সটার্নালভাবে দিছিলাম। এখন ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি চেঞ্জ কীভাবে করতে পারি? হয় এই উপরের ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটাকে আমি বাড়াতে পারি, নাহলে কমাতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কোনটার জন্য কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে? ধরা যাক আমি উপরের ডিরেকশনে যে ম্যাগনেটিক ফিল্ড সেটাকে আমি আস্তে আস্তে ভ্যালুটা বাড়ালাম। সেটার জন্য ধরা যাক যে যে কারেন্টটা ইনডিউসড হবে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্টটা ইনডিউসড হবে। এখন এটার জন্য কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে কারেন্ট ফ্লো সেটা আমরা যেটা দেখলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো নিজে থেকে আপওয়ার্ডস ডিরেকশনে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এখন এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো উপরের দিকে নিজে থেকে আরেকটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাড করবে। যেখানে উপরের ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড আমি নিজে থেকে বাড়াইতেছিলাম, সেখানে একটা ইনডিউসড কারেন্ট, যে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট তৈরি হয়েছে সেটা নিজে থেকে উপরের ডিরেকশনে একটা ম্যাগনেটিক ফিল্ডকে আবার অ্যাড করছে। অর্থাৎ উপরের ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড যেটা অলরেডি বাড়তেছিল সেটার ভ্যালু আরও বেড়ে যাবে। এখন আরও বেড়ে যাওয়া ম্যাগনেটিক ফিল্ড একটা আরও বেশি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করাবে। এখন আরও বেশি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো যখন হবে, উপরের দিকে ম্যাগনেটিক ফিল্ডটার ভ্যালু আরও বেড়ে যাবে, আরও বেশি উপরের দিকে ম্যাগনেটিক ফিল্ডের কন্ট্রিবিউশন রাখবে কারেন্টটা। তো এভাবে যেটা দেখা যাবে যে ম্যাগনেটিক ফিল্ড কারেন্টকে বাড়াচ্ছে, কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডকে বাড়াচ্ছে। এভাবে ম্যাগনেটিক ফিল্ড আমি সামান্য পরিমাণে বাড়ালে দেখা যাবে ম্যাগনেটিক ফিল্ড বাড়তে 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 ইনফিনিটিতে চলে গেছে। এটা লুপটার থ্রু যেখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, একটা লুপটার থ্রু কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্টের ভ্যালুটাও বাড়তে বাড়তে ইনফিনিটিতে চলে গেছে। হ্যাঁ, এখন সামান্য পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড বাড়াইছি, ম্যাগনেটিক ফিল্ড ইনফিনিটিতে চলে গেছে, কারেন্টও ইনফিনিটিতে চলে গেছে। এখন এটা তো একটা স্বাভাবিক কোনো কেস না, এটা তো শুনে বোঝা যাচ্ছে। তার মানে আমরা শুরুতে যেটা ধরছিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে এই যে উপরের দিকে ম্যাগনেটিক ফিল্ড বাড়ালে, এটা আমাদের একটা ভুল কথা। উপরের ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু যদি আমরা বাড়াই, তাহলে সেটার জন্য যে কারেন্টটা তৈরি হবে সেটার ডিরেকশন আসলে ক্লকওয়াইজ। এখন ক্লকওয়াইজ ডিরেকশনে যেটা আমরা বুঝলাম, ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো যেটা করে সেটা কি করে, নিচের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। উপরের দিকে ম্যাগনেটিক ফিল্ড আমি আগে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড আমি প্রবেশ করাচ্ছিলাম, সেটা ভ্যালু আমি এক্সটার্নালি বৃদ্ধি করলাম। তারপর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে একটা ইনডিউসড একটা কারেন্ট তৈরি হলো, সেটা যে ইনডিউসড কারেন্টটাকে আমি রেড কালি দিয়ে মার্ক করি। উপরের ডিরেকশনে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে একটা ইনডিউসড কারেন্ট একটা প্রতিষ্ঠা পেল। এখন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন যেটা এই কারেন্টটা ইনডিউসড কারেন্টটা নিচের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাড করলো, যেটা উপরের দিকে নেট ম্যাগনেটিক ফিল্ড যেটা আস্তে আস্তে বাড়তেছিল সেটার বাড়াটাকে অপোজ করবে। অর্থাৎ নেট ম্যাগনেটিক ফিল্ড যেটা উপরের দিকে যেটা আস্তে আস্তে বাড়তেছিল সেটাকে কমানোর চেষ্টা করবে। হ্যাঁ, যেটাকে বাড়তে দিবে না, বাড়াটা সে পছন্দ করতেছে না, সে বাড়াটাকে অপোজ করবে। হ্যাঁ, অর্থাৎ একইভাবে আমি যদি যেটা আমরা দেখলাম যে ম্যাগনেটিক ফিল্ডের যে চেঞ্জ, যেটা আমি ডিসিশন নিয়েছিলাম যে চেঞ্জটা এমনভাবে করবো যেন এটাকে ইনক্রিজ করবো, এই ইনক্রিজটাকে অপোজ করতেছে, চেঞ্জটাকে অপোজ করতেছে। একইভাবে যেটা আমরা দেখবো যে ম্যাগনেটিক ফিল্ড যেটা উপরের দিকে আমি ঘটাচ্ছি, সেটাকে যদি আমি সাপোজ আমি ডিসিশন নিলাম যে সেটাকে এখন বাড়াবো না, এখন আমরা কমাবো, সেটাকে ডিক্রিজ করবো। ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে ফ্লো হচ্ছে কিন্তু সেটা ভ্যালু আস্তে আস্তে কমতেছে, তখন আমরা দেখবো যে একটা ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো না, আসলে কারেন্ট ইনডিউস রয়েছে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, সব উল্টাপাল্টা করে ফেলতেছি। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ইনডিউস রয়েছে। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ইনডিউস হয়েছে, সেই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট কি উপর দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রতিষ্ঠা করবে। উপরের দিকে ম্যাগনেটিক ফিল্ড একটা ইনডিউসড হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড যেটা এখন আমি কমাতে চাচ্ছিলাম তখন দেখবো যে না, তখন একটা উপরের দিকে ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হয়েছে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটাকে যে কমাতে চাচ্ছে, অর্থাৎ চেঞ্জটা যেটা ডিক্রিজ হয়েছে সেই ডিক্রিজটাকে অপোজ করতেছে, অর্থাৎ বাড়ানোর চেষ্টা করতেছে।
তো ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ এই যে এই লুপের থ্রু ম্যাগনেটিক ফিল্ডটাকে চেঞ্জ করলেই এই লুপের থ্রু একটা কারেন্ট ফ্লো হবে, আর কারেন্ট ইনডিউসড হবে। আর কারেন্ট ইন্ডাকশনের দিকটা এরকম হবে যে ইনডিউসড কারেন্টের জন্য যে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের চেঞ্জটা যেরকমই হোক, বাড়া হোক বা কমা হোক, যেরকমই চেঞ্জ হোক, সেই চেঞ্জটাকে যেন অপোজ করে। অর্থাৎ এই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি আমি বাড়াই, তাহলে এমন একটা ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হবে যেন ম্যাগনেটিক ফিল্ডটা ওটাকে অপোজ করে, অর্থাৎ কমাতে থাকে। অর্থাৎ আবার যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা আমি কমাতে চাই, তখন দেখবো যে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড এসে সেটাকে বাড়াতে চেষ্টা করতেছে। চেঞ্জ হওয়াটাই সে পছন্দ করে না, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জটাকে অপোজ করে, আর সেই রকমই একটা ইনডিউসড কারেন্ট তৈরি হয়। এই বিষয়টা আসলে মানে একটু কনফিউজিং। আমি প্রথম যখন পড়ছিলাম আমার কাছে একটু কনফিউজিং লাগছিল যে 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 এটা আসলে ম্যাগনেটিক ফিল্ডটাকে অপোজ করে না, কোন ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড এটাকেও কেয়ার করে না, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড যে চেঞ্জ হচ্ছে সেটা যেদিকে চেঞ্জ হোক চেঞ্জটাকে অপোজ করে। ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ করে না, চেঞ্জটাকে অপোজ করে। ম্যাগনেটিক ফ্লাক্সের ব্যাপারটা আপাতত বাদ দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জটাকে অপোজ করে। তো এখানে আমরা একটা এক্সটার্নাল ভাবে একটা কারেন্ট ফ্লো করালাম, তখন দেখলাম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এখানে একটা এক্সটার্নাল ভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে সেটাকে চেঞ্জ করলাম, দেখলাম একটা কারেন্ট ইন্ডিউস হচ্ছে। এখন আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় করবো। এক্সটার্নাল ভাবে আমরা যেটা কিছু করবো না, আমরা যেটা দেখবো যে এরকম একটা লুপ আছে, এই লুপটা এরকম ভাবে একটা এক্সটার্নাল কানেকশনের সাথে কানেক্টেড। তারপর যেটা করবো, এই লুপের থ্রু এই এক্সটার্নাল কানেকশন দিয়ে আমি একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করাবো। ঠিক আছে, এক্সটার্নাল যেই কানেকশনের মাধ্যমে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করলাম, এটার ফলে কি হবে, লুপটার ভিতরে একটা আপওয়ার্ডস ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড একটা প্রতিষ্ঠা হবে। এখন আমি যেটা করবো, আমি যেটা দেখলাম যে এই যে লুপের ভিতর যে কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারেন্ট ফ্লোটার ভ্যালু সমানুপাতিক হলো লুপের ভিতর যে কারেন্ট ফ্লোটা যে ম্যাগনেটিক ফিল্ডটাকে প্রতিষ্ঠা করাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কারেন্ট ফ্লোটার সমানুপাতিক। অর্থাৎ আমি যদি এক্সটার্নাল যে কারেন্ট প্রোভাইড করলাম সেটা ভ্যালু ঠিকঠাক রাখি, তাহলে সবই সেম থাকবে। কিন্তু কারেন্টের ভ্যালু যদি আমি আস্তে আস্তে বাড়াই, এই ডিরেকশনে আস্তে আস্তে বাড়াতে থাকি, ম্যাগনেটিক ফিল্ডটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। আপওয়ার্ডস ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে। আর একটু আগে আমরা যেটা দেখলাম যে একটা লুপের থ্রু আপওয়ার্ডস ডিরেকশনে কারেন্ট ফ্লোর ভ্যালু বাড়তে থাকলে একটা কারেন্ট ইনডিউসড হবে। সেই ইনডিউসড কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? ইনডিউসড কারেন্টের ডিরেকশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে। তো আমি তো তো এই যে যেটা দেখলাম যে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে একটা কারেন্ট ফ্লো করছি, কারেন্ট ফ্লোটা ভ্যালু যখন আমি বাড়াচ্ছি, তখন একটা ক্লকওয়াইজ ডিরেকশনে একটা আমি যেদিকে কারেন্টের ভ্যালু বাড়িয়েছি তার অপোজিট ডিরেকশনে একটা কারেন্ট ইনডিউস রয়েছে, যেটা আমার নেট কারেন্ট, যেটা আস্তে আস্তে যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আই পরিমাণ কারেন্ট, যেটা ভ্যালু আমি আস্তে আস্তে বাড়াচ্ছিলাম, সেটা সে বেড়ে যাওয়া কারেন্টটাকে অপোজ করে আসে, কারেন্টটাকে নেট ভ্যালুটাকে কমাই দিয়েছে। তো একইভাবে আমি যেটা করবো যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্টের ভ্যালু যদি আমি আস্তে আস্তে কমাই, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট আছে সেটার ভ্যালু যদি আমি আস্তে আস্তে কমাই, তাহলে দেখবো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আস্তে আস্তে কমতে শুরু করছে। এই যে আপওয়ার্ডস ডিরেকশনে পয়েন্টিং ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটাও আস্তে আস্তে কমতে শুরু করছে। আমরা একটু আগে একইভাবে যেটা দেখলাম যে আপওয়ার্ডস ডিরেকশনে পয়েন্টিং একটা ম্যাগনেটিক ফিল্ড, এটার ভ্যালু যদি আস্তে আস্তে কমে, তাহলে যেই এই কমার জন্য এই কমা টাইপের চেঞ্জ বা ডিক্রিজ টাইপের যেই চেঞ্জ, এটার জন্য লুপটার থ্রু যে কারেন্টটা ইনডিউসড হবে সেটা ডিরেকশন কোন দিক হবে? ক্লকওয়াইজ ডিরেকশনে। আর সেটা ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এখন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে একটা কারেন্ট ইনডিউসড হবে। অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশনে আমি যেই কারেন্টের ভ্যালু এখন যেটা আমি কমানোর ফলে এখন একটা ওই ডিরেকশনেই একটা কারেন্ট ফ্লো ওই ডিরেকশনে একটা কারেন্ট ইনডিউসড হবে। অর্থাৎ নেট কারেন্ট ফ্লো যেটা কমতেছিল সেই কমাটাকে অপোজ করে নেট কারেন্ট ফ্লোটাকে এখন কমাটাকে অপোজ করে অর্থাৎ বাড়াই দিবে। এখন আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের পুরো প্রসঙ্গটা যদি এখান থেকে কেটে দিই, তাহলে আমাদের ফাইনাল যে আমরা রেজাল্টটা দেখছি যে একটা লুপের ভিতরে এক্সটার্নালি আমরা কারেন্ট ফ্লো করাচ্ছি। লুপের থ্রু আমরা এক্সটার্নালি যে কোনো একটা ডিরেকশনে আমরা কারেন্ট ফ্লো করাচ্ছি। তো এই কারেন্ট ফ্লোর ভ্যালু আমি লুপটার থ্রু যেই মুহূর্তে চেঞ্জ করলাম, একই কারেন্ট ধরা যাক আমি একটা স্ট্রেট একটা কানেক্টর থ্রু ফ্লো করাচ্ছি। ঠিক আছে,
এই কারেন্ট ফ্লোটার ভ্যালু যখন আমি লুপটার থ্রু বাড়ানোর চেষ্টা করতেছি, তখন এই কানেক্টরটার থ্রু যখন আমি কারেন্ট ফ্লোটার ভ্যালু বাড়ানোর চেষ্টা করতেছি, তখন দেখবো যে কারেন্ট ফ্লোটা স্মুথলি কোনো বাধা ছাড়া বেড়ে যাচ্ছে। কিন্তু এই লুপটার থ্রু যদি আমি কারেন্ট ফ্লো আমি বাড়ানোর চেষ্টা করি, তখন দেখবো যে লুপটার থ্রু এভাবে স্মুথলি কারেন্টটা বাড়তে পারতেছে না। হ্যাঁ, একটা অপোজিং একটা কারেন্ট একটা ইন্ডিউস রয়েছে, যেটা যে কারেন্টের বৃদ্ধিকে অপোজ করতেছে, কারেন্ট অত স্মুথলি বাড়তে পারতেছে না। একইভাবে আমি যদি এই এই কানেক্টরটার থ্রু কারেন্টটাকে আমি আস্তে আস্তে এক্সটার্নালি প্রোভাইডেড কারেন্টটাকে আমি কমাতে থাকি, তখন দেখবো যে এই যে কারেন্ট ফ্লোটা খুব স্মুথলি কোনো বাধা ছাড়া কমে যাচ্ছে। কিন্তু এই লুপটার থ্রু যখন আমি কারেন্টটাকে কমাতে চাবো, তখন দেখবো যে কারেন্টটা অত স্মুথলি অত সহজে কমতে পারতেছে না। একই ডিরেকশনে একটা কারেন্ট এসে অ্যাড হচ্ছে, একটা কারেন্ট ইনডিউস হচ্ছে, যেন নেট কারেন্ট ফ্লো যেটা কমাতে চাচ্ছে সেটা যেন কমতেছে না, সেটা যেন আরও বেড়ে যাচ্ছে, এরকম। তো এইভাবে একটা এই লুপটার থ্রু যে কারেন্ট এই নিজের থ্রু কারেন্টকে চেঞ্জ করলে নিজের থ্রু একটা কারেন্ট ইনডিউস হচ্ছে, নিজের থ্রু একটা কারেন্ট ইনডিউস করতে সক্ষম হচ্ছে। এটাকেই বলে একটা সেলফ ইন্ডাকশন। এই বৈশিষ্ট্য এটাকে বলে সেলফ ইন্ডাকশন, নিজের থ্রু নিজে কারেন্ট ইনডিউস করছে। এটাই আসলে যে ইন্ডাক্টরের বৈশিষ্ট্য। হ্যাঁ, এখন এই জিনিসটা খুব কনফিউজিং। এটাকে একটা অ্যানালজি দিয়ে বোঝা যেতে পারে, যে এটা কীরকম অ্যানালজি ঠিক শিওর না। মানে ধরা যাক যে এরকম একটা চাকা লাগানো চেয়ার আছে, চেয়ারটার উপরে হলো গিয়ে একটা মোটা সোটা স্বাস্থ্যবান লোক এরকম বসে আছে, চেয়ারটার সাথে সিট বেল্ট দিয়ে আটকে আছে লোকটা। তো এখন যেটা হচ্ছে যে চেয়ারটা মানে মানে ধরা যাক যে ইনিশিয়ালি একটা নির্দিষ্ট ভেলোসিটিতে সামনের দিক যাচ্ছে, একটা সমান ভেলোসিটিতে। তো এই পরিস্থিতিতে কিন্তু লোকটা চেয়ারটা কেউ কোনো ফোর্স ফিল করবে না। কিন্তু ধরা যাক যে সামনের দিকে যে ভেলোসিটিতে যাচ্ছে, আমি ডিসাইড করলাম যে ভেলোসিটিতে আমি বাড়ানোর চেষ্টা করবো। হ্যাঁ, সামনের দিকে ভেলোসিটিটা বাড়াবো, অর্থাৎ পিছন থেকে একটা ফোর্স দিব। এখন পিছন থেকে যে আমি একটা ফোর্স দিলাম, তখন এই ফোর্সটার জন্য যেই ভেলোসিটিটা বাড়তে গেল, তখন দেখবো যে এই লোকটা একটা অ্যাক্সেলারেশন ফিল করে এই সিটটার উপর একটা ব্যাকওয়ার্ডস একটা ফোর্স দিবে। সিটটার উপর পিছন দিকে লোকটা তার যে ইনার্শিয়ার জন্য একটা পিছন দিকে ফোর্স দিবে। তো যেখানে আমি এই চেয়ারটার দিকে একটা সামনের দিকে ফোর্স দিছিলাম, যেন সামনের দিকে ভেলোসিটিটা বৃদ্ধি পায়, লোকটা সেখানে পিছনের দিকে চেয়ারটার উপর একটা ফোর্স দিচ্ছে, যেন এই ভেলোসিটির যে র্যাপিড বৃদ্ধি সেটা যেন সে যেন অত সহজে র্যাপিডলি বৃদ্ধি না পেতে পারে। অর্থাৎ চেয়ারটা যদি লোকটা না থাকতো, একটা খালি চেয়ার থাকতো, তাহলে কিন্তু চেয়ারটা ধরা যায় লোকটার চেয়ে অনেক হালকা, তাহলে কিন্তু আমি সহজেই চেয়ারটাকে ঠেলা দিলে এই একই পরিমাণ ফোর্সের জন্য আর র্যাপিডলি ভেলোসিটিটা বাড়তে পারতো। কিন্তু লোকটা থাকার কারণে আমি যত ফোর্স দিচ্ছি, তত লোকটা ইনার্শিয়ার কারণে একটা ব্যাকওয়ার্ড একটা ফোর্স দিচ্ছে, যে কারণে ভেলোসিটিটা অত র্যাপিডলি বাড়তে পারতেছে না, ভেলোসিটির বৃদ্ধিটাকে রোধ করতেছে। হ্যাঁ, একইভাবে ইন্ডাক্টরে যদি আমি একটা নির্দিষ্ট ভ্যালুর একটা কারেন্ট আমি ফ্লো করেছি, এটার জন্য কোথাও ইন্ডাক্টর বা এই লুপটায় কোথাও কোনো চেঞ্জ আসবে না। কিন্তু এই কারেন্টের ভ্যালুটা যখন আমি বৃদ্ধি করতে চেষ্টা করবো, তখন ইন্ডাক্টরের ভিতরেই একটা ইন্ডাক্টরের ভিতরে এমন একটা ইএমএফ তৈরি হবে, যেন অপোজিট দিকে একটা কারেন্ট ইনডিউসড হয়। অর্থাৎ অপোজিট দিকে একটা কারেন্ট ইনডিউসড হয়, অর্থাৎ এমন একটা ইএমএফ ইনডিউসড হবে, যেন ইনডিউসড ইএমএফটা অপোজিট দিকে একটা কারেন্ট ইনডিউসড করে। এই কারেন্টটা যে আমার যে এক্সটার্নাল যে কারেন্টের চেঞ্জটাকে অপোজ করে। অর্থাৎ এখানে যখন এই যে উল্টা দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, অর্থাৎ এই যে ইনডিউসড ইএমএফ এর দিকটা কোন দিক, ইনডিউসড ইএমএফ বা ভোল্টেজ এই দিক বেশি ভোল্টেজ, আর এই দিক হলো কম ভোল্টেজ। অর্থাৎ এই দিক থেকে এই দিকে একটা কারেন্ট ইনডিউসড হয়ে গেছে। এটা হলো ইনডিউসড ভোল্টেজ, আর এটা হলো ইনডিউসড কারেন্টের ডিরেকশন। ইনডিউসড ভোল্টেজটার জন্য ইনডিউসড কারেন্টের ডিরেকশন। তো এখানে যেমনটা দেখলাম যে এটার জন্য যেটা র্যাপিডলি বৃদ্ধি হতে পারতো, একটা যদি শুধু তার থাকতো, সেটার জন্য যে কারেন্টটা র্যাপিডলি বাড়লে সহজে আমি বাড়াতে পারতাম, এখানে কারেন্টটার ভ্যালু একইভাবে র্যাপিডলি বৃদ্ধি করলে ওই অত সহজে বাড়তে পারবে না, বাড়াটাকে অপোজ করতেছে, এরকম একটা কারেন্ট ইনডিউসড হয়েছে। একইভাবে আমি যদি চেয়ারটা সামনের দিক যাচ্ছে, আমি এখন অপোজিট ডিসিশন নিলাম যে চেয়ারটাকে আমি এখন থামাই দিব, ভেলোসিটি আস্তে আস্তে কমানোর চেষ্টা করবো। এখন এটার জন্য আমি কি করবো, চেয়ারটাকে এই যে ধরে পিছনের দিকে টান দিব। ঠিক আছে, পিছনের দিকে যখন টান দিব, পিছনের দিকে টান দিলে লোকটা স্বাভাবিকভাবে একটা ব্রেকের মতো একটা ফিল করবে, সেটার জন্য সামনের দিকে ঝুঁকে যাবে। সে সিট বেল্টটা ধরে চেয়ারের দিকে সামনের দিকে একটা ফোর্স দেবে, সিট বেল্টটা টান লেগে চেয়ারে লোকটার যে ইনার্শিয়ার জন্য একটা সামনের দিকে চেয়ারে একটা ফোর্স অ্যাপ্লাই হবে। এটার জন্য যখন আমি চেয়ারটার ভেলোসিটি এখন কমাতে চাচ্ছি, চেয়ারটার দিকে একটা পিছনের দিকে ফোর্স দিছি, তখন লোকটার একটা চেয়ারটার দিকে সামনের দিকে একটা ইনার্শিয়ার জন্য একটা লোকটার চেয়ারটার দিকে সামনের দিকে ফোর্স দিছে, যে কারণে যে ভেলোসিটিটা র্যাপিডলি কমতে পারে না। ভেলোসিটির যে কমাটা রিডিউস হয়েছে। যদি চেয়ারটা খালি থাকতো, তাহলে আমি খুব সহজে চেয়ারটা থামাতে পারতাম। কিন্তু এখন চেয়ারে অনেক বড় একটা
বেশ স্বাস্থ্যবান লোক থাকার কারণে চেয়ারটাকে আমি থামানোর সাথে সাথে লোকটার ইনার্শিয়ার জন্য একটা ফোর্স ফিল করতেছি চেয়ারের উপর, যে কারণে চেয়ারটার ভেলোসিটি কমানোটা আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, যে ভেলোসিটি চেঞ্জ করাটা কমানোটা আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে যখন ভেলোসিটি সেম আছে তখন লোকটা বা লোকটার যে ইনার্শিয়া এটা কোথাও কোনো বাধা দিচ্ছে না, কিন্তু ভেলোসিটি আমি যেভাবেই চেঞ্জ করি না কেন, যেভাবেই চেঞ্জ করতেছি লোকটার ইনার্শিয়াটা সেই ভেলোসিটির চেঞ্জটাকে অপোজ করতেছে, সেইরকম একটা ফোর্স দিতেছে, চেঞ্জটাকে অপোজিং একটা ফোর্স দিতেছে। এখন একইভাবে এইদিকে আমি কারেন্ট ফ্লো করাচ্ছি, কোথাও কোনো সমস্যা নেই। সাপোজ আমি যদি এই লুপটা থ্রু কারেন্ট ফ্লো সব দিকে এরকম কনস্ট্যান্ট না রেখে আমি যদি কারেন্ট ফ্লো আমি যখন এখন এইদিকে কারেন্ট ফ্লোটাকে কমাতে চাই, এবং এই যে লুপটার সেলফ ইন্ডাকশনটা হলো সেলফ ইন্ডাকশনটা ইনার্শিয়ার মতো, যে এই ইন্ডাকশনটা ইনার্শিয়ার মতো, যে যদি আমি এই যে কারেন্টটাকে যখন কমাতে চাচ্ছি তখন এই যে লুপটার ভিতরে এমন একটা ফোর্স তৈরি হয়েছে, ফোর্সটা দরজাকে ইএমএফ মতো এমন একটা ফোর্স তৈরি হয়েছে যেন কারেন্টের কমাটাকে রোধ করে, অর্থাৎ এই দিকে অপোজিট দিকে একটা কারেন্ট ইনডিউসড হয়, অর্থাৎ যেন যখন কমাচ্ছি তখন একই দিকে একটা কারেন্ট ইনডিউসড হবে। যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছিল সেই কারেন্টের ভ্যালুটাকে যখন আমি কমাচ্ছি তখন যেই দিকে কারেন্টটা ইনিশিয়ালি ফ্লো হচ্ছে সেই দিকে একটা কারেন্ট ইনডিউসড হবে, অর্থাৎ এখন ইনডিউসড কারেন্টের ডিরেকশন থাকবে এই দিকে, একই দিকে, অর্থাৎ কারেন্টটা র্যাপিডলি যেন কমতে দেবে না, কারেন্টটা র্যাপিডলি কমাটাকে অপোজ করবে, অর্থাৎ যেই ইএমএফটা ইনডিউসড হবে সেই ইএমএফটার যে হায়ার ভোল্টেজ ভ্যালু এদিক, লোয়ার ভোল্টেজ ভ্যালু এদিক, হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে এই ইনডিউসড ইএমএফটা কারেন্ট ইনডিউস করতেছে, যে কারেন্টের যেই কমানোটাকে ডিক্রিজটাকে অপোজ করতেছে। এখানে যেরকম এই যে আমি ভেলোসিটিটাকে ডিক্রিজ করতে চাচ্ছিলাম, লোকটা যে ভেলোসিটি যেই দিক সেই দিকে ফোর্স দিছে, সেই দিকমুখী ফোর্স দিচ্ছে। এখানে আমি যখন কারেন্টের ভ্যালুটাকে কমাচ্ছি কারণ কারেন্টের ডিরেকশন যেদিকে সেই দিকে কারেন্ট ফ্লো করাচ্ছে, সেই দিকে কারেন্ট ফ্লো করার মতো একটা ইএমএফ ইনডিউস রয়েছে যেন কারেন্টের ডিক্রিজটাকে অপোজ করে। তো এইভাবে দেখা যাচ্ছে যে সেম কারেন্টের জন্য কোথাও কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সেলফ ইন্ডাকশনের বৈশিষ্ট্য অনুযায়ী কারেন্ট আমি যেভাবে চেঞ্জ করছি না কেন সেই চেঞ্জটাকে অপোজ করতেছে। তো এইটাই সেলফ ইন্ডাকশনের যে বেসিক বৈশিষ্ট্য, যে কারেন্টকে ঠিক অপোজ করবে না কিন্তু কারেন্টের চেঞ্জটাকে অপোজ করবে, কারেন্টের চেঞ্জটা ইনক্রিজ হোক ডিক্রিজ হোক সেই ইনক্রিজটাকে অপোজ করবে, ডিক্রিজটাকে অপোজ করবে। তো এখন এইটাই বেসিক্যালি ইন্ডাক্টরের খুব একটা বেসিক একটা একটা ফর্ম, একটা বেসিক একটা চেহারা, যে একটা লুপটার ভিতরে এরকম, কিন্তু বাস্তব কেসে কিন্তু ইন্ডাক্টর দেখতে এরকম সাধারণত হয় না। এরকম যেটা বাস্তব কেসে ইন্ডাক্টর যেরকম হয় যে অনেকগুলো লুপ একটা আরেকটার উপর এরকম স্ট্যাক করা থাকে, একটা আরেকটার উপর এরকম করে স্ট্যাক করা থাকে অনেকগুলো লুপ। তো এটার জন্য যেটা হয় যে একই পরিমাণ কারেন্ট আমি যখন এই একটা লুপের মধ্যে দিয়ে না দিই অনেকগুলো লুপের ভিতরে দেবো, এটাকে এভাবে দেখা যেতে পারে যে অনেকগুলো লুপ একটা আরেকটার সাথে এরকম স্ট্যাক করা আছে, সবগুলো লুপের থ্রুই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, যেটার জন্য লুপগুলোর ভিতর যে কারেন্ট একটা লুপের জন্য যেই ম্যাগনেটিক ফিল্ডটা কারেন্টে তৈরি করার কথা সেই ম্যাগনেটিক ফিল্ডটা এখন যতগুলো লুপ তত গুণ বেশি হয়ে গেছে। তো এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড যখন বৃদ্ধি পাচ্ছে তখন স্টেপ বাই স্টেপ আসলে এই যে অনেকগুলো লুপ স্ট্যাক করে রাখলে এটার সেলফ ইন্ডাকশন বৈশিষ্ট্যটাও ততগুণ বৃদ্ধি পাবে। তো এইভাবে আমাদের যেটা দেখা যায় যে ইন্ডাক্টরে এরকম সাধারণত অনেকগুলো কন্ডাক্টর লুপ এরকম একটার সাথে স্ট্যাক করা থাকে। তো এখন যেটা বৈশিষ্ট্য যেটা হলো যে সেলফ ইন্ডাকশনের জন্য যেই ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড ভোল্টেজটা তৈরি হচ্ছে, ধরা যাক যে এই দিকমুখী কারেন্টটা বাড়তেছে, তখন বাড়ার জন্য কারেন্টটা ইনডিউসড কারেন্টের ডিরেকশন কোন দিক হবে, এটার অপোজিট দিকে কারেন্ট ইনডিউস হচ্ছে, অর্থাৎ এদিকে একটা পজিটিভ ভোল্টেজ, এদিকে একটা হায়ার ভোল্টেজ, এদিকে একটা লোয়ার ভোল্টেজ, ঠিক আছে। তখন এটা হলো আমাদের ইনডিউসড ভোল্টেজ, যে এদিক বরাবর একটা কারেন্ট ফ্লো করছে, এটা থ্রু কারেন্টটাকে অপোজ করতেছে। এই যে ইন্ডাক্টরের ভিতর যে ইনডিউসড ইএমএফ, ইন্ডাক্টরের দুই প্রান্তে যে ইনডিউসড ভোল্টেজ বা ইএমএফ, এটা আসলে কারেন্ট আমরা যেটা দেখছি যে একটা লুপের থ্রু কারেন্টের সমানুপাতিক হলো লুপের থ্রু যে ম্যাগনেটিক ফিল্ডটা ফ্লো করতেছে, কারেন্টের সমানুপাতিক হলো যে ম্যাগনেটিক ফিল্ডটা লুপের থ্রু ফ্লো করতেছে। আবার আমাদের সেলফ ইন্ডাকশনের জন্য কারেন্টের চেঞ্জটা দরকার, ঠিক আছে। তো অল ওভার একটা ইন্ডাক্টর এমনভাবে তৈরি হয় যেন এটার যেই দুই প্রান্তে যে ইএমএফ বা ভোল্টেজ, এটাকে ইএমএফ দিয়ে সাধারণত বলা হয়, সেজন্য ইএমএফ বললাম। ইএমএফটা কারেন্টের চেঞ্জের সমানুপাতিক, কারেন্টের চেঞ্জ অর্থাৎ টাইমের সাথে সাথে যে কারেন্টটা চেঞ্জ হচ্ছে ডিআই/ডিটি, কারেন্টের চেঞ্জের সমানুপাতিক, টাইমের সাথে সাথে কারেন্ট যতই চেঞ্জ হবে ততই
ততই ইএমএফটা বৃদ্ধি পাবে। এখানে যেরকম এই যে ভেলোসিটি যতই হোক, ভেলোসিটির উপর কিন্তু আমার যেই চেয়ারের উপর যেই ইনার্শিয়ার জন্য ফোর্সটা পড়বে সেটা কিন্তু ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, কিন্তু আমি যত জোরে ফোর্স দিব, অর্থাৎ আমি যত জোরে আমি ভেলোসিটিটাকে চেঞ্জ করার ট্রাই করবো, যত জোরে অ্যাক্সেলারেট করাবো তত বেশি ইনার্শিয়ার জন্য ফোর্স হবে, যত অ্যাক্সেলারেট করাবো তত ইনার্শিয়ার জন্য ফোর্স হবে। অ্যাক্সেলারেশন যেটা হলো ভেলোসিটি চেঞ্জ, এখানেও এরকম ইএমএফ ইনডিউসড ইএমএফটা হলো কারেন্টের চেঞ্জের সমানুপাতিক। এখন এটাকে একেবারে আমরা যদি কনস্ট্যান্টলি লিখতে চাই, ইএমএফ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট ইন্টু ডিআইডিটি। এই যে এই কনস্ট্যান্ট এল, এটার নামই হলো, এইটাই এই যে প্রত্যেকটা ইন্ডাক্টর নিজে নিজে যেভাবে তৈরি, এটা একটা প্রত্যেকটা ইন্ডাক্টর একটা নিজস্ব বৈশিষ্ট্য, গঠনগত বৈশিষ্ট্য, এটার নাম ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স বা সহজে ইন্ডাকটেন্স। হ্যাঁ, এটাই ইন্ডাক্টরের একেবারে যেই বেস যেই ইকুয়েশন, মেইন ইকুয়েশন ইন্ডাক্টরের এটা। তো এখন যেটা দেখতেছি যে ইন্ডাক্টরের ভিতরেও কিন্তু এই যে একটা ইনডিউস একটা ইএমএফ তৈরি হচ্ছে, এটার জন্য কিন্তু ইন্ডাক্টরের একটা এনার্জি একটা ওয়ার্ক করতেছে। এই ইন্ডাক্টর একটা অপোজিট দিকে একটা ইএমএফ তৈরি করছে, যেটার জন্য একটা অপোজিট দিকে একটা কারেন্ট ফ্লো করা হচ্ছে, অথবা যেদিকে চেঞ্জ তার অপোজিং একটা কারেন্ট ফ্লো করা হচ্ছে। ব্যাটারি যেরকম একটা ওয়ার্ক করে, এরকম চার্জকে প্রডিউস করে করে একটা কারেন্ট ফ্লো করে, ইন্ডাক্টর কিন্তু সেরকমভাবে একটা ওয়ার্ক করতেছে। সেই ওয়ার্কটার ভ্যালু আমরা কীভাবে পাবো? একইভাবে ইএমএফ বা ভোল্টেজ, এই দুইটাই জিনিসই যেহেতু সেম জিনিস, তাহলে এখানে ওয়ার্ক সমান সমান কী হবে? ভোল্টেজ ডট ডি কিউ, এটার ইন্টিগ্রেশন, অথবা একইভাবে ইএমএফ ডট ডি কিউ, এটার ইন্টিগ্রেশন। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি আমরা ইএমএফ যেটা এল ডিআইডিটি, এখন ওয়ার্ক অফ ইন্ডাক্টর সমান সমান যদি ইএমএফ ডট ডি কিউ করি, অর্থাৎ এল ডিআই ডিটি ডট ডি কিউ, এটাকে সমান সমান ডিটিটাকে এবার যদি আমরা নিয়ে যাই, এল ডিআই ইন্টু কত? ডি কিউ ডিভাইডেড বাই ডিটি। ডিটিটাকে জাস্ট ডি কিউ এর নিচে নিয়ে গেলাম, সমান সমান, এখন ডি কিউ ডিটি সমান সমান কি? আই আর ডট ডিআই। তো অর্থাৎ এখানে ইন্ডাক্টর কারেন্ট যদি ইনিশিয়ালি যদি জিরো থাকে, ইন্ডাক্টরের ভিতর কোনো কারেন্ট নেই, এখন এটাকে আমি বৃদ্ধি করাতে করাতে আমি আইতে নিয়ে গেছি। তাহলে এখন এটার জন্য যে ইন্ডাক্টরটা নিজের থ্রু টোটাল যেই কারেন্ট ইনডিউস করাবে, এটার জন্য যে টোটাল যে ওয়ার্কটা ডান করবে, সেটার ভ্যালু কত হবে? এই ইন্টিগ্রেশনটা করলে সমান সমান এল হাফ এল আই স্কোয়ার। ইনিশিয়ালি কারেন্ট জিরো আর পরবর্তীতে কারেন্ট আই, তাহলে আই স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার, দ্যাট ইজ আই স্কোয়ার। এটা হলো ইন্ডাক্টরের ওয়ার্ক ডান বাই ইন্ডাক্টর বা ইন্ডাক্টর প্রডিউস করা এনার্জি। আর একটা ইন্ডাক্টরের থ্রু আই পরিমাণ কারেন্ট ফ্লো হলে ওই ইন্ডাক্টরের যেই ওয়ার্ক বা এনার্জি যেটা হয় ইন্ডাক্টরের ভিতর যে স্টোর করা এনার্জি, সেটার ভ্যালু হলো হাফ এল আই স্কোয়ার। তো ইন্ডাক্টরের যে আমাদের প্র্যাকটিক্যাল যে কাজ, সেটাও আমাদের কিন্তু ক্যাপাসিটারের মতোই, যে আমরা কারেন্টের র্যাপিড চেঞ্জটাকে অপোজ করতেছে। এটা আমরা সরাসরি যেভাবে দেখলাম যে কারেন্টের যে র্যাপিড চেঞ্জ, আমরা যদি একটা যে এটা যেটা দেখলাম যে আইসি সার্কিটে যে বিভিন্ন ধরনের কারেন্টের গ্রাফ দেখা যায়, যে কারেন্টের র্যাপিড চেঞ্জ, এখন একটা যদি ইন্ডাক্টর আমরা এটার সাথে সংযুক্ত করি, যে কারেন্টের যে আপ ডাউন, এটাকে কিন্তু সে অপোজ করবে, অর্থাৎ কারেন্টের যেই চেঞ্জ থাকে সেটার যেই শার্পনেসটাকে কমাই দিবে। হ্যাঁ, এই যে ক্যাপাসিটার নিয়ে যেরকম আলোচনা হলো, এখানে আমরা সেমভাবে বুঝতেছি যে কারেন্টের যে র্যাপিড চেঞ্জের যে র্যাপিডনেস, অথবা কারেন্টের গ্রাফের যে আপ ডাউনের শার্পনেসটাকে কমাই দিবে। এভাবে ইন্ডাক্টরও ওই যে একইভাবে ক্যাপাসিটারের মধ্যে ইউজ করা হয়। অনেক সময় যে পাওয়ারফুল ইন্ডাক্টর দিয়ে কারেন্টের যে এসি কারেন্টের শার্পনেসটা কমায় একেবারে ডিসি কারেন্টে নিয়ে যাওয়া সম্ভব পাওয়ারফুল ইন্ডাক্টর ইউজ করলে। তো আজকের ক্লাসে এনাফ টাইম অলরেডি হয়ে গেছে। আজকের ক্লাসে এই যে ক্যাপাসিটার আর ইন্ডাক্টরের বেসিক আলোচনাগুলো করতে করতে, বেসিক ইকুয়েশন ডিরাইভ করতে করতে, এদের ফিজিক্সটা ডিসক্রাইব করতে করতে টাইম চলে গেছে। তো আমাদের যে আজকের ক্লাসে আসলে টাইম অনুসারে যেই টপিক, যে বিষয়বস্তু আলোচনা, এগুলো আসলে খুব কম হয়েছে। তো আমাদের নেক্সট ক্লাসে থেকে আমরা ক্যাপাসিটার আর ইন্ডাক্টর বিশিষ্ট সার্কিটগুলো সম্পর্কে আমরা ইন্ট্রোডিউসড হব। তারপর কোন ধরনের সার্কিটে কোন রকম কানেকশন, এরা কে কোন রকম বিহেভ করে, তারপর এদের সার্কিটে কোন রকম চেঞ্জে এরা কোন সময় কীরকম একটা বৈশিষ্ট্য তার
প্রকাশ করে, তারপর এদের সার্কিটে ক্যাপাসিটার ইন্ডাক্টর রিলেটেড সার্কিটের বিভিন্ন প্রবলেম সলভ, বিভিন্ন টুলস টেকনিক সম্পর্কে আমরা পরিচিত হব। তারপর এগুলো দিয়ে আস্তে আস্তে আমরা ক্যাপাসিটার আর ইন্ডাক্টর রিলেটেড বিভিন্ন ধরনের সার্কিট প্রবলেম সলভ করা, অ্যানালাইসিস করা শুরু করবো নেক্সট ক্লাস থেকে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।